প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন সম্পর্কে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় আমি তোমাদেরকে প্রাথমিকভাবে ক্লাস চলাকালীন সময়ে কিছুটা আলোচনা করেছিলাম। উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র এঁকে দেখিয়েছিলাম। তারপরেও আজকে পুনরায় একটু আলোচনা করে উদ্ভিদ ও প্রাণী কোষের ছবি বা চিত্র তোমরা কিভাবে আঁকবে প্রথমে আমি একটু এঁকে দেখিয়ে দিই। আমি একটু দেখে নিই দেখা যাচ্ছে কিনা। তোমরা যারা লাইনে আছো তারা অবশ্যই নাম, রোল, শ্রেণী লিখবে। উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যখন আমরা ছবি আঁকব তখন অবশ্যই কোষের যে প্রোটোপ্লাজম অংশ সেই অংশটুকু আঁকতে হলে সরাসরি চারকোনা না করে এইভাবে কণাগুলো বা একটু গোলাকৃতির করে আঁকতে হবে। আমরা কোষের ছবি এঁকে এর পরিচিতি জেনে নিব। যেহেতু উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, তাই উদ্ভিদ কোষের ছবি আঁকতে হলে বাইরের এই অংশটুকু আঁকতে হবে। আর প্রাণী কোষের বেলায় শুধুমাত্র এই ভিতরের শেপটুকু আঁকলেই হবে। উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর বড় থাকে এবং মাঝামাঝি অবস্থান করে। নিউক্লিয়াস সবাই একটু আঁকার চেষ্টা করবে। কয়েকবার আঁকলেই ছবিটা অনেক ভালো হবে। এর মধ্যে থাকে ক্রোমোজোম। কোষ গহ্বর অংশটুকু বড় করে দিয়ে দিবে। তারপরে থাকে প্লাস্টিড, এরপরে হবে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলজি বস্তু, সবাই একটু পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখো। এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর। এই অংশ হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। নিউক্লিয়াস,
অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে কোষ গহ্বর। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, দেখা যায় মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এর চিত্র হচ্ছে উদ্ভিদ কোষ, নিচে দেখা যায় না। এখানে কোষ প্রাচীর, বাইরের যে আবরণ, এই অংশটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দার দ্বারা গঠিত। পরে প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর এর অভ্যন্তরে থকথকে তরল জেলির ন্যায় যে অংশটুকু, আঠালো বা দানাদার বর্ণহীন যে সজীব অংশ, এই অংশটুকুই হচ্ছে প্রোটোপ্লাজম। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। প্রোটোপ্লাজম কোষের প্রধান দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজম হচ্ছে এই কোষীয় অঙ্গাণুগুলো যদি সরিয়ে রাখা হয় তখন থকথকে জেলির ন্যায় একটা প্লেট সদৃশ অংশ থাকবে। এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। এছাড়া আরেকটি অংশ হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যেই অন্যান্য অঙ্গাণুগুলো দেখা যায়, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, এগুলো মূলত সাইটোপ্লাজমে বিন্যস্ত থাকে। এরপরে কোষ গহ্বর, কোষের সজীব অঙ্গাণু, এই অংশটাকে মূলত কোষ গহ্বর বলা হয়। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও ক্ষরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে অর্ধতরল বা তরল পদার্থপূর্ণ কোষরস ছোট বড় গহ্বর থাকে। ছোট বড় যে গহ্বরে থাকে সেই গহ্বরটাকেই বলা হয় কোষ গহ্বর। অর্থাৎ কোষ গহ্বরের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও ক্ষরিত পদার্থ। এরপরে প্লাস্টিড, সবুজ উদ্ভিদের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত এক ধরনের অঙ্গাণু থাকে। সেই অঙ্গাণুকেই প্লাস্টিড বলা হয়। সাধারণত প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড থাকে না, তাই এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা রাখে। মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে
এই মাইটোকন্ড্রিয়া বিদ্যমান থাকে। মাইটোকন্ড্রিয়ায় প্রতিটি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকেই মূলত কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক বা অনেক বেশি থাকে। গলজি বস্তু, এই অংশটুকুকে গলজি বস্তু বলা হয়। এইগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু, যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা এর কাজ। সেন্ট্রিওল, এরপরে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। আমি পৃথক করে নিউক্লিয়াসের একটা ছবি এঁকে নিউক্লিয়াস সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এখন আলোচনা করব। ভালোভাবে একটু খেয়াল করো কিভাবে ছবিটা আঁকতে হবে। এখানে একটি নিউক্লিয়াসের ছবি এঁকেছি। এখানে একটু খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেন, এই অংশটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মূলত হচ্ছে নিউক্লিয়ারের আবরণী বা পর্দা। এই পর্দা বা আবরণীর মাঝখানে যে ছিদ্র বা সংযোগস্থল একটু ফাঁকা রয়েছে, এই অংশটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র নিউক্লিয়াসের মধ্যে আরও বিদ্যমান আছে ক্রোমোজোম, সুতার ন্যায় যে তন্তু দেখা যায়, নিউক্লিয়াসের অভ্যন্তরে কালো গোলাকার ছোট একটা বস্তু দেখা যায়, একে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াসের অভ্যন্তরীণ যে
অঙ্গাণু অর্থাৎ নিউক্লিওলাস ক্রোমোজোম যে অংশে ধারণ করে তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। প্রথম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। আমি একটু দেখে নেই ছবিটা বোঝা যাচ্ছে কিনা। নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলে। এই নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম। এর আরেকটি নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। ক্যারিওলিম্ফ নিউক্লিওপ্লাজম এর নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। ক্যারিওলিম্ফ এটি নিউক্লিওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি করে নিউক্লিওলাস থাকে। এরপরে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, ক্রোমোজোমাল তন্তু এসবই কিন্তু ক্রোমোজোমের নাম। ক্রোমোজোমের কয়েকটি নাম আছে, যেটাই বলি না কেন সেটা শুধু ক্রোমোজোমকেই নির্দেশ করবে। যেমন ক্রোমোজোম তো আছে, ক্রোমোজোম ছাড়াও এই ক্রোমোজোমকে আরও যে নামে পরিচিত আমরা নিউক্লিয় জালিকা, ক্রোমোজোমের একাধিক নাম রয়েছে। নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। তোমাদের এই বিজ্ঞান বিষয়ে যখনই পড়তে যাবা, সহজ করে পড়ার জন্য তোমরা যে কোনো অংশের বা যে কোনো অঙ্গ বা যে কোনো নামের একাধিক নাম থাকলে সেগুলো অবশ্যই ভালো করে জেনে নিবা, তাহলে অনেক সহজ হয়ে যাবে। নাম যদি না জানা থাকে যে কোনো বিষয় বা বস্তুর সবই তখন অপরিচিত বা কঠিন মনে হয়, অচেনা মনে হয়ে থাকে। তাই ক্রোমোজোমের নামগুলো অবশ্যই ভালো করে জেনে নিবা। ক্রোমোজোমের একাধিক নাম, যেমন নিউক্লিয় জালিকা এটাও ক্রোমোজোম, ক্রোমাটিন জালিকা সেটাও ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু এটাও ক্রোমোজোম, ক্রোমোজোমাল তন্তু এটাও কিন্তু ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি
কতগুলো টুকরায় পৃথক হয়ে যায়, প্রতিটা টুকরাকেই ক্রোমোজোম বলা হয়। পার্ট 6 থেকে 7 এর মধ্যে আছে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য বা কাজ। উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। জীবদেহ এককোষীয় হতে পারে অথবা বহুকোষীয় হতে পারে। যেসব জীবের দেহ এক কোষ দ্বারা গঠিত তাদেরকে এককোষী, আবার যেসব জীবের কোষ দেহ একাধিক কোষ দ্বারা গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে। উৎপত্তিগত দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে। যেহেতু উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, সেক্ষেত্রে উদ্ভিদ টিস্যু হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহ যেহেতু বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত, এদের ধরনের এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ করে থাকে। বিভাজন ক্ষমতা অনুসারে উদ্ভিদ টিস্যু দুই ধরনের, এক ভাজক টিস্যু, দুই স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদ দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকেই ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশে অবস্থান করে। ভাজক টিস্যুর ছবিটা যখন আঁকবে তখন ষড়ভুজাকৃতির ছবিটা আঁকা অনেক সহজ। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে যেহেতু প্রতিটা কোষের মধ্যেই একটি করে নিউক্লিয়াস বিদ্যমান থাকে, তাই নিউক্লিয়াস অংশটুকু আঁকতে হবে। ভাজক টিস্যুর এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর। এই অংশটা হবে নিউক্লিয়াস। আর অভ্যন্তরের যে ফাঁকা থকথকে জেলিনায় অংশ রয়েছে এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। ভাজক টিস্যু যেহেতু উদ্ভিদের বর্ধনশীল অংশে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও
মূলের অগ্রভাগে অবস্থান করে। ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যু কী কাজ করে থাকে? ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু তৈরি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যুর উৎপত্তি টিস্যুর উৎপত্তি ঘটায়। যেহেতু বিভাজন ক্ষমতায় সম্পন্ন, কোষ বিভাজিত হয়ে বারবার ভাজক টিস্যু তৈরির মাধ্যমে উদ্ভিদ বর্ধনশীল হয়ে থাকে বা বৃদ্ধি পায়। স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু থেকেই মূলত বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যু মূলত স্থায়ী টিস্যুর আকৃতি আবার একটু ভিন্ন রকম হয়ে থাকে। শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস দেখছো তারা অবশ্যই নাম, শ্রেণী, রোল কমেন্টে লিখে জানাবে। সবাই একটু খেয়াল করো ছবিটা। এই অংশটায় থাকবে কোষ গহ্বর। কোষ প্রাচীর পুরুত্ব থাকবে। পুরো কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্রতিটা কোষে নিউক্লিয়াস বিদ্যমান থাকে। এটা হবে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম, আর এটা হবে পুরো কোষ প্রাচীর, অর্থাৎ কোনো ফাঁকা অংশ থাকবে না। স্থায়ী টিস্যুর কাজ: খাদ্য প্রস্তুত ও পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে সবাই আরও ভালো করে প্র্যাকটিস করবে। সবাই তোমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপরে নিউক্লিয়াস, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর চিহ্নিত চিত্রসহ একে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং বাড়ির কাজ হিসেবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আরও বেশি বেশি পড়াশোনা করবে। অবশ্যই সবগুলো লাইভ ক্লাস দেখবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনটা জানি ফিনিশ।